নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর সুবর্ণ গোস্বামীর পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিলোত্তম আন্দোলনের একজন অগ্রণী নেতৃত্ব, অগ্রসেনা এবং চিকিৎসক আন্দোলনের একজন প্রাণ পুরুষ ডক্টর সুবর্ণ গোস্বামী। সুবর্ণ গোস্বামীকে কেন্দ্র করে কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি নতুন করে তোলপাড়, কারণ আপনারা অনেকেই জানেন ডক্টর সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। অনেকেই বলছেন ডিমোশনাল ট্রান্সফার। সেটা কতটা আইন সিদ্ধ সে কথা আমরা পরে জানবো। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনার বর্ধমানে কর্মজীবন সম্ভবত এবারের মতো, অন্তত এই পর্যায়ের জন্য শেষ হলো। দক্ষিণবঙ্গ থেকে এবার উত্তরবঙ্গে যাত্রা। আপনি কি স্যার এই বদলির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা আপনি বা আপনার সংগঠন নিচ্ছেন? হ্যাঁ, বদলিটা দেখুন, আমি প্রথম থেকেই বলছি যে আমাদের বদলিযোগ্য চাকরি, বদলিতে সারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, সেটা করবো বলেই এসেছি চাকরিতে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা তো কারণ জমিদারিতে চাকরি করি না। বলে হচ্ছে যে জমিদার মনে করলেন যে জমিদারের 4 জন চাকর, 2 জনকে রান্নাঘরে পাঠাবেন, পরের দিন মনে হলো যে ওদেরকে গোয়াল ঘরে পাঠিয়ে দেবেন, আর 2 জনকে হচ্ছে যে অন্য কোথাও পাঠাবেন। এটা তো নয়। এটা একটা গণতান্ত্রিক দেশে একটা সিস্টেম, একটা সংবিধান দেশ চালায়, এবং হচ্ছে যে এখানে আমাদের যে বেতন হয় সে আমি কিন্তু জনগণের হচ্ছে কর্মী, পাবলিক সার্ভেন্ট। কারণ না, জনগণের করের টাকায় আমার বেতন হয়। যেমন ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, মুটে মজুর, ক্ষেত মজুর, প্রত্যেকের হচ্ছে ট্যাক্সের পয়সা থেকে আমার বেতন আসে। ঠিক, কারণ খাটের তলার নোট থেকে আমার হচ্ছে যে বেতন হয় না। ফলে যেটা হচ্ছে যে এটা চাইলেই যাকে খুশি যখন খুশি সেখানে করে দেওয়ার অধিকার সংবিধান দেয়নি যারা সরকার চালান তাদেরকে। তো এইটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলাকে এই বর্তমান সরকার 11 সালের ক্ষমতায় এসে নভেম্বর মাসে একটা নিয়ম করেন, যে হচ্ছে চিকিৎসকদের বদলি একটা খুব যে বৈজ্ঞানিক নীতি তা নয়, কিন্তু একটা নিয়ম করেছে। সেই নীতিতে কি বলা আছে যে পশ্চিমবঙ্গকে 4টে ভাগ করা আছে। উত্তরবঙ্গের 6টি জেলা এবং তার সাথে পুরুলিয়া আর দক্ষিণ 24 পরগনার যেগুলো নদী, অর্থাৎ বাসন্তী, গোসাবা, এগুলো নিয়ে একটা জোন। একটা জোন হচ্ছে কলকাতা এবং তার আশপাশে যে শহরাঞ্চল নিয়ে। দ্বিতীয় হচ্ছে কলকাতা, কিন্তু তার মানে শহরাঞ্চল নয়, তার আশেপাশের যে গ্রামীণ এলাকা, মানে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার গ্রামীণ এলাকা, দক্ষিণ 24 পরগনার গ্রামীণ এলাকা, এইসবগুলি। একটা হচ্ছে যে এই বাকি যেটা পড়ে রইল বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এইটা একটা জোন। এখন ধরুন একটা অ্যাভারেজ কত দিনের চাকরি হয়? 30 বছরের চাকরি হয়। তাহলে 4টে জোনে ভাগ করলে 7.5 বছর 7.5 বছর করে 4টে জোনে ভাগ করে চাকরি করবে। আবার 21 বছরের কর্মজীবন। তার মধ্যে আমি কলকাতা অঞ্চলে কোনোদিন কাজ করিনি ওই জন্য। আচ্ছা। আর উত্তরবঙ্গ জোন যেটা 3টে জেলা মিলিয়ে, মালদা, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, এই 3টে জেলা মিলে ইতিমধ্যেই 7.5 বছর চাকরি আমার করা হয়ে গেছে। আচ্ছা। এবার আমার এখান থেকে যদি বদলি হয় তাহলে হচ্ছে যে কলকাতার জোনে হওয়ার কথা। 21 বছর আমি বাইরে করে কলকাতার জন্য কোনোদিন যাইনি, ফলে কলকাতার জন্য চাকরি কলকাতা এবং আশেপাশে। যুক্তি তাই বলছে। কিন্তু শাসক দলের যারা ঘনিষ্ঠ তারা দেখা যাচ্ছে যে একদম শুরুর থেকে শেষ অবধি গত 15 বছর ধরে তারা কেউ কোথাও নড়েনি, তা কোনো বদলি হয়নি। মানে কেউ স্বাস্থ্য ভবনে বসে আছেন, কলকাতার বিভিন্ন হাসপাতালে বসে আছেন, বাড়ির কাছাকাছি যার যেখানে সুবিধে কাজ করুন না করুন, তিনি হয়তো শাসক দলের দুর্নীতিতে সাহায্য করছেন। প্রাইজ পোস্টিং তিনি দুর্নীতিতে সাহায্য করছেন। আর হচ্ছে যে মানে দুর্নীতি নিজে করছেন বা সাহায্য করছেন, কিন্তু হচ্ছে শাসক দলের পক্ষে কথা বলেন, সুতরাং হচ্ছে তার ওখানে পোস্টিং হবে। আর আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা যারা থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলি, আমরা যারা রাস্তায় নেমে বিচারের দাবিতে গলা ফাটাই, আমরা যারা চোখে চোখ রেখে প্রশ্ন করি যে হচ্ছে যে এটা কেন ওটা কেন নয়, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, তাদের 7.5 বছর নর্থ বেঙ্গল জোন করে আসার পরেও আবার নর্থ বেঙ্গল জোন পাঠানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি বর্ধমানে 3 বছর 3 মাস এসেছি, তার আগে কিন্তু দার্জিলিং জেলা থেকেই এসেছি, আবার ফিরে সেই দার্জিলিং জেলায়। নেক্সট যে প্রশ্নটা হলো যে আমার যে এক্সপার্টাইজ সেটা হচ্ছে জনস্বাস্থ্য। আমি জনস্বাস্থ্যে স্নাতকোত্তর পড়াশোনা করেছি 4 বছর MBBS করার পরে, ডিপ্লোমা, ডিগ্রি সব মিলিয়ে, পোস্ট গ্র্যাজুয়েশন। এবং আমার এই জনস্বাস্থ্য নিয়ে কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা, আজকে থেকে নয়। আমি সেই 2005 সাল থেকে হচ্ছে ব্লক মেডিকেল অফিসার, তারপর হচ্ছে বিভিন্ন পদে থেকেছি। আমি ডেপুটি চিফ মেডিকেল অফিসারই আমি 4টে জেলাতে থাকলাম, এটা 5ম জেলা হবে। আচ্ছা। মানে বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং
বর্ধমান, আবার যদি যাই দার্জিলিং তাহলে 5 নম্বর জেলা, একই র্যাঙ্কে। ফলে এই যে হিউজ এক্সপিরিয়েন্স এবং হিউজ এক্সপার্টাইজ, তাহলে সরকার যখন আমাকে বেতন দিচ্ছে জনগণের পয়সা, তাহলে জনগণের সার্ভিসে এটা ইউটিলাইজ করতে হবে। ঠিক। তা নাহলে সরকারের তো কোনো রাইট নেই যে হচ্ছে যে জনগণকে আমার এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্স থেকে বঞ্চিত করবার। ঠিক। এবং আমার এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রাজ্য সরকার নিজের নাম কিনছে। একাধিক ঘটনা ঘটেছে কোভিডের সময়। ঠিক। আমাদের রাজ্যে মডেল জেলা হয়েছিল আলিপুরদুয়ার জেলা, আমি ছিলাম কোভিডের নোডাল অফিসার। রাজ্য সরকার নিজে ঘোষণা করেছে, রাজ্য সরকারের স্বাস্থ্য অধিকর্তা গিয়ে ঘোষণা করেছেন। ডেঙ্গু ম্যালেরিয়া কাজে আমার কাজ মডেল হয়েছে সারা রাজ্যে। আমি খাদ্যে ভেজাল রোধে আমার কাজ মডেল হয়েছে একেবারেই। এবং হচ্ছে যে এই যে বর্তমানে কদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটা জানালেন যে টিউবারকুলোসিস নিয়ন্ত্রণে 100 দিনের একটা কাজ কেন্দ্র সরকার থেকে অ্যাডিশনাল কেস নোটিফিকেশনে করেছে। কলকাতার পরেই যে জেলা সব থেকে বেশি কেস নোটিফিকেশন করেছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, এবং আমি ছিলাম জেলার টিবি অফিসার গত 3 বছর 3 মাস। ফলে যেটা হচ্ছে যে আমার পরিশ্রমের ফলে রাজ্য সরকার কৃতিত্ব নেবেন, মুখ্যমন্ত্রী কৃতিত্ব নেবেন, আর হচ্ছে আমাকে বদলি করবেন দার্জিলিংয়ের টিবি হাসপাতাল, যে হাসপাতালে কোনো রোগী থাকে না, শুধুমাত্র হাসপাতালটাই আছে একটা ছোট্ট, এবং সেটা আমার র্যাঙ্কের থেকে নিচু পোস্ট। একদমই তাই। ফলে এতগুলি কারণ, এবং হচ্ছে যে এই যে আমার জায়গায় অন্য কোনো অফিসারকেও কিন্তু পাঠানো হয়নি, অর্থাৎ বর্ধমানের যে পূর্ব বর্ধমানের 55 লাখ পপুলেশন, তার যে জনস্বাস্থ্যের কাজ আমি যেগুলো দেখি, যে কর্মসূচিগুলি দেখি, আমি এখানে প্রসঙ্গত বলে রাখি 3জন অফিসারের চার্জে আছি। আচ্ছা। মানে আমার নিজের দায়িত্ব, তার সাথে ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসারের পোস্ট ফাঁকা আছে বলে সেটা আমি চার্জ, অ্যাডিশনাল চার্জে, আর একটা হচ্ছে ফুড সেফটি ডেজিগনেটেড অফিসার থাকার কথা নেই, তার অ্যাডিশনাল চার্জ। এই যে 3টে চার্জ নিয়ে আমি যে কাজ চালিয়ে আসছি এতগুলো বছর ধরে, তাহলে এই 55 লোক মানুষ তারা কিন্তু পরিষেবা পাবে না। আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি হচ্ছে ইতিমধ্যেই 2টো চার্জ সামলাচ্ছেন, আবার 3টে নিয়ে তার 5টা চার্জ হবে। তিনি কোন দিকে যাবেন? ঠিক। যেখানে একটা গুরুত্বহীন হাসপাতাল দার্জিলিংয়ের, যেখানে কোনো সুপারিনটেন্ডেন্ট কাউকে লাগে না, প্রয়োজনই হয় না, সেইখানটা হচ্ছে যে ভর্তি করা, অথচ দার্জিলিং জেলা হাসপাতাল, সেখানে কিন্তু ডেপুটি সিএমওইচ র্যাঙ্কের পোস্ট সেটা ফাঁকা রয়েছে, কোনো একজনকে হচ্ছে যে জুনিয়র একজন ছেলেকে দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। তাহলে যদি দার্জিলিংয়ে দিতেই হয়, কেন জেলা হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট করা যেত? তাহলে সেখানে আমি আমার এক্সপার্টাইজটাকে প্রয়োগ করে আমি মানুষের পরিষেবা দিতে পারতাম। ঠিক। মানুষকে বঞ্চিত করা, আমাকে হচ্ছে টার্গেট করতে গিয়ে, পলিটিক্যালি টার্গেট করতে গিয়ে তো সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যাদের করের পয়সায় আমার বেতন হচ্ছে। ফলে এইখানে বিরোধ, এবং আমি এটা যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেখানে মামলা করেছি। আচ্ছা। আগামী সপ্তাহে তার শুনানি আছে। আচ্ছা। দেখা যাক কি শুনানি হয়। প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট 1 ইঞ্চি জমিও ছাড়বো না আইনের প্রাঙ্গণে। রাস্তার লড়াই চলছে। এটা যারা প্রতিবাদী জনতা, তারা মনে করেছেন শুধু আমার একার উপরে আক্রমণ নয়, তারা প্রত্যেকের উপরে আক্রমণ। সেই বর্ধমানে কার্জনগোটের সমাবেশ থেকে শুরু করে, বারাসতে থেকে শুরু করে, শিলিগুড়িতে থেকে শুরু করে, কলকাতা প্রতিটা জেলায় গতকাল জেলা শাসককে ডেপুটেশন দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা জেলায় মিছিল করে গিয়ে হচ্ছে সরকারি কর্মচারীরা দিয়েছেন। গত পরশু কলকাতায় ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার বিশাল মিছিল হয়েছে, স্বাস্থ্য ভবনে ডেপুটেশন হয়েছে, স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছেন। ফলে তারা মনে করছেন যে, মানুষ মনে করছেন যে এটা তাদের প্রত্যেকের উপর আক্রমণ, আমার উপর আক্রমণ বলে হচ্ছে যে আমার ব্যক্তিগত বিষয় না। ঠিক। এই জায়গাটা থেকেই আমি আইনের প্রাঙ্গণে যেমন লড়াই চলবে, রাস্তার লড়াইটাও চলতে থাকে। এগুলো জেনারেলি আমরা স্যার সিনেমায় দেখি যে একজন খুব জনপ্রিয় পুলিশ অফিসার, একজন খুব জনপ্রিয় শিক্ষক, একজন খুব জনপ্রিয় চিকিৎসক, তার বদলির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের উদ্গীরণ এবং মানুষ পথে নামছেন। এবং এটা প্রথম নয়, আমার অভিজ্ঞতা যদি বলি, মালদার চাচলে সেখানে হচ্ছে যে শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি যারা 2টো পঞ্চায়েত ওখানে চালান, বামফ্রন্ট যারা পঞ্চায়েত সমিতি ওখানে চালান, এবং হচ্ছে যে কংগ্রেস যাদের ওখানে এমএলএ এবং এমপি ছিল সেই সময় 2014 সালে, ওরা একটা মঞ্চ, প্রতিবাদী যুক্ত মঞ্চ করে তারা জাতীয় সড়ক অবরোধ বা ইত্যাদি করেছে। আলিপুরদুয়ারে সাধারণ মানুষ দলে দলে পথে নেমে প্রতিবাদ করেছে, তারা পথ অবরোধ করেছে, পথসভা করেছে, সারা জেলা জুড়ে করেছে। ফলে যেটা হচ্ছে যে কাজ তারা যার কাছ থেকে পান, সঠিক কাজ পান। আমি বারবার হলপ করে বলি যে কাজের জায়গাতে আমার 200% নিষ্ঠা থাকে, সততার দিক কোনোদিন কোনো অসততার আঙুল কোনো কেউ তুলতে পারবেন না। এবং হচ্ছে যে অন্যান্য যা থাকার কথা একজন হচ্ছে যে স্বাস্থ্য মানে চিকিৎসক হিসাবে, একজন প্রশাসক হিসাবে, একজন কর্মচারী, স্বাস্থ্য দপ্তরের কর্মচারী হিসাবে যা থাকা দরকার, সেই জায়গাটাতে কোনো রকমের হচ্ছে যে ফাঁক ফোকর থাকে না বলেই তারা এটা করেন। এটা আমার ব্যক্তিগত কোনো শ্লাঘার বিষয় নয়, একদমই তো, এটা ফ্যাক্ট। এটা
সঞ্চালক হিসেবে আমার এখানে খুব বেশি কথা বলার জায়গা নেই, কিন্তু একটা কথা আপনাদের জ্ঞাতার্থে আমি সঞ্চালক হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, খবর রাখা একজন নাগরিক হিসেবে একটা তথ্য আপনাদেরকে দিই। দেখুন, বিভিন্ন সরকারি দপ্তরে বিহাইন্ড দ্য টেবিল যে সমস্ত কাজকর্ম হয়, যে সমস্ত কার্যকলাপ হয়, আমি একদম খোলাখুলি বলি যে বেআইনি কার্যকলাপ হয় সরকারি দপ্তর থেকে, যেগুলো হচ্ছে, যেগুলোকে এন্ডোর্স করা হয়, সেরকম ঘটনাগুলো একদম একটা স্যারের কর্মক্ষেত্রে, ডক্টর সুবর্ণ গোস্বামীর কর্মক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, সুবর্ণ গোস্বামীকে দিয়ে কিন্তু এই ধরনের কোনো কাজ করানো যাবে না। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে মৌচাকের মধ্যে একটা ঢিল তো আপনি মারলেন, দুর্নীতির মৌচাকে একটা ঢিল আপনি মারলেন, কোথাও গিয়ে কি ডিপার্টমেন্টের ভেতর থেকে বা কোথাও থেকে কোনোভাবে এর জন্য আপনাকে রোষানলে পড়তে হলো, শাসকের রোষানলে? একদম পরিষ্কার। ডিপার্টমেন্টের এই ধরুন হেলথ ডাইরেক্টরেটে যারা রয়েছে, এই আমাদের স্বাস্থ্য ভবনে যারা বসেন, সেটা আমাদের সিনিয়র কলিগ যারা, তারা প্রায় প্রত্যেকে আমাকে আলাদা করে ফোন করছেন, টেক্সট করছেন, কথা বলছেন। তারা প্রত্যেকে হচ্ছে যে এটার বিরুদ্ধে, এটা তারা ভালোভাবে নেননি, কিন্তু এটা সর্বোচ্চ মহল থেকে যেহেতু নির্দেশ এসছে, তারাও নিরুপায় এই কথাটি তারা বারবার বলছেন। ফলে এই দুর্নীতির বিরুদ্ধে নিজে দুর্নীতি না করা, দুর্নীতির অংশ না ভাবা এবং অন্যের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। অন্যের দুর্নীতি মানে এই দুর্নীতিটা কিন্তু র্যান্ডাম দুর্নীতি না, একজন দুজন মানুষ করছে এরকমটা নেই, যে প্রাতিষ্ঠানিক সিস্টেমিক করাপশন, সর্বোচ্চ মহল থেকে এই দুর্নীতির সিস্টেমটাকে তৈরি করা হচ্ছে। এইটার বিরুদ্ধে মুখ খোলা, তার জন্য এটা আমি তার রোষানল টোষানল হিসাবে দেখছি না, তার জন্য যে মুখ খুলেছি, তার জন্য যে শিরদাঁড়া উঁচু করে, মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা রেখে, চোখে চোখ রেখে প্রশ্ন করতে পেরেছি, তার স্বীকৃতি এবং তার পুরস্কার হিসাবে আমি দেখছি। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। ব্যক্তি হিসাবে বলুন, আমি হচ্ছে চিকিৎসক আন্দোলনের কর্মী হিসাবে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এই দুর্নীতির হচ্ছে যে প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, অনাচারের বিরুদ্ধে কথা বলে যদি হচ্ছে এরকম বদলি হয়, আমার কাছে এটা অত্যন্ত গর্বের, কারণ এটা একটা পুরস্কার এবং এটা স্বীকৃতি। স্যার, আমি আপনাকে আর 2 থেকে 3টে প্রশ্ন করব, খুব প্রাসঙ্গিকভাবেই। একটা প্রশ্ন আমার মনে হয় বারবার জাগে, আপনার ব্যক্তিগত রাজনৈতিক মতামত কি, অভিমত কি, সেটা আমার জানার প্রশ্ন না, কারণ আমি রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এখানে কথা বলছি না। আপনি একটি প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা ঘটেছে, দুর্নীতি ঘটেছে, একটি প্রাতিষ্ঠানিক হত্যা হয়েছে, তার বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টে ঘটনা ঘটেছে, আপনার কলেজে, আপনি যে কলেজের প্রাক্তনী সেই কলেজে ঘটনা ঘটেছে, আপনি পথে নেমে প্রতিবাদ করেছেন। এখানে তো শাসকের ভিন্ডিকটিভ হওয়ার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। যদিও বিরুদ্ধ মতকে এইভাবে তার কণ্ঠরোধ করারও কোনো যৌক্তিকতা নেই, যদি বা সেটা যৌক্তিক হয়ে থাকে, আপনি তো কোনো দলীয় রাজনীতি, কোনো দলের ব্যানারে এসে কোনো কিছু করছেন না, তাহলে আপনার বিরুদ্ধে এই ঘটনা কেন ঘটলো? দেখুন, আমাদের রাজ্যে এই যে বিরোধী কথা বললেই একটা রাজনৈতিক দাগ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে যে আজকে নতুন নয়। আপনি যদি দেখে থাকেন যে যখন একজন প্রান্তিক একটি আদিবাসী যুবক, সে সারের দাম বেড়েছে কেন একটা জনসভা থেকে প্রশ্ন করলো, শিলাদিত্য সম্ভবত নাম ছিল তার, তাকে ওখান থেকেই, স্টেজ থেকেই তাকে মাওবাদী দাগিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তাকে বোধহয় পরে পুলিশ ধরে নিয়ে গেল। একদম। কামদুনিতে যখন ওই যে মেয়েগুলি, টুম্পা কয়াল, ওরা যখন হচ্ছে যে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে ধর্ষণ কেন হচ্ছে এবং হচ্ছে যে কেন পুলিশ অপরাধীদের ধরছে না, আড়াল করছে, একই প্রশ্ন ছিল। ওদেরকে হচ্ছে যে দাগিয়ে দেওয়া হলো, ওদেরকে ওইরকম বাম রাজনীতির সাথে দাগিয়ে দেওয়া হলো। গতকাল অক্সফোর্ডের কেলগ ইয়েতে যখন হচ্ছে প্রশ্ন করা হয়েছে যে কেন অভয়ার ইয়েতে আপনি অপরাধীদের আড়াল করছেন, তাদেরকেও কিন্তু একটি রাজনৈতিক, বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শের সঙ্গে, রাজনীতির সঙ্গে দাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে তানিয়া ভরদ্বাজের কথা জানেন, তার প্রশ্নের হচ্ছে যে একই পরিণতি হয়েছিল। ফলে এইটা আমাদের রাজ্যে খুব পরিচিত প্যাটার্ন, এবং হচ্ছে যে মানে দেয়ার ইজ এ মেথড ইন দিস ম্যাডনেস। এটা হচ্ছে যে আমরা বারবার হচ্ছে দেখছি যে এটা শুধুই পাগলামি নয়, এটা কিন্তু তার মধ্যে একটা মেথড লক্ষ্য করা যাচ্ছে। ফলে যখনই আমার প্রশ্ন হচ্ছে যে আমার কাছে অপ্রিয় সত্য তুলে ধরছে কেউ, আমার কাছে অস্বস্তিকর কোনো প্রশ্ন আমার মুখের সামনে কেউ ছুড়ে দিচ্ছে, তখন হচ্ছে আমি তাকে রাজনৈতিক বিরোধী বলে দাগিয়ে দিয়ে হচ্ছে আমি পার পাওয়ার চেষ্টা করছি, যেটা রাজনৈতিক বিরোধিতা, এইটা বলে একটা চেষ্টা করা হচ্ছে। এটা
অত্যন্ত সস্তার একটা রাজনীতি, এর বাইরে কিছুই নয়। কারণ আমরা যারা হচ্ছে যে চিকিৎসক, আমরা যারা চিকিৎসক সংগঠন করি, আমাদের সংগঠনগুলিতে নানা ধরনের মতাদর্শের মানুষ আসেন, কাজ করেন, এবং কিন্তু বৈধ সংগঠন একদম। আমি তো অল ইন্ডিয়া হচ্ছে যে আমার যে অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, সবকটা রাজ্যের সরকারি চিকিৎসকদের যে সংগঠন, আমি তার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি। আমার এখানে সব বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী চিকিৎসকরা আছেন, একদম নানান অ্যাসোসিয়েশন রয়েছেন, তারা আমাকে ইলেক্ট করেছেন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি হিসেবে। কারণ হচ্ছে যে আমরা সব রকম রাজনৈতিক মতের মানুষের সাথে কাজ করি, চিকিৎসক স্বার্থে সরকারের জনবিরোধী নীতি, চিকিৎসক বিরোধী নীতির বিরুদ্ধে কথা বলি, এবং মানুষের সাথে অবশ্যই। এইটার হচ্ছে যে এটাকে ক্ষুদ্র রাজনৈতিক একটা দাগ দিয়ে একটা দাগিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের রাজ্যের শাসকের পুরনো একটা চাল। স্যার, আমার একদম শেষ দুটো প্রশ্ন, তার মধ্যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে হাইকোর্টে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে অভয়া মামলার শুনানি ছিল। আজকে শুনানি থেকে কি উঠে এলো স্যার? আজকের শুনানিতে নতুন কিছুই হলো না। সিবিআইয়ের আইনজীবী দেরি করে এলেন এবং শেষ পর্যন্ত এই পুরনো কথা যে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, যেটা MIMB, তাদের হচ্ছে যে একটা উত্তর দেওয়া হয়েছিল, প্রশ্নমালা পাঠানো হয়েছিল, তার একটি উত্তর দেখিয়ে ওনারা বললেন যে একজনই ধর্ষণ করেছিলেন। কি বিষয়টা আমি একাধিকবার এর আগে বলেছি, একদম যে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডে তারা বসে আছেন দিল্লিতে, অন্য জায়গায় কেউ তারা এখানে কিছুই জানে না। তারা তাদের কাগজপত্র পাঠানো হয়েছিল, পোস্টমর্টেম রিপোর্ট ইত্যাদি পাঠানো হয়েছিল, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট। সেইটা দেখে তাদের কাছে একটা লিডিং প্রশ্ন করা হয়েছিল, যে একটা থিওরিটিক্যাল প্রশ্ন, হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, এই যা যা আঘাত হয়েছে এটা কি একজন দুষ্কৃতীর পক্ষে করা সম্ভব? প্রশ্নটা এটা ছিল, একদম লিডিং প্রশ্ন। তারা ওনারা উত্তর দিয়েছিল সেই সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না। ঠিক যদি আবার সিবিআই কালকে প্রশ্ন করে, আচ্ছা এটা কি একাধিক দুষ্কৃতীদের দ্বারা করা সম্ভব, ওই বোর্ডকেই যদি প্রশ্ন করে, একই উত্তর আসবে, সেই সম্ভাবনাও খারিজ করে দেওয়া যাচ্ছে না। ফলে এটা হচ্ছে ওদের পক্ষে, মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের পক্ষে ওইখানে বলে দেওয়া সম্ভব নয় যে একজন করেছেন একাধিক করেছেন। ওরা তাত্ত্বিক প্রশ্নের তাত্ত্বিক উত্তর দিয়েছেন, সেইটাকে দেখিয়ে সিবিআই বলতে পারে না, জাস্টিফাই করতে পারে না যে হচ্ছে ওরা ওই বিনীত গোয়েলের দেওয়া যে কলকাতা পুলিশের তদন্তের নামে যে নাটকের স্ক্রিপ্ট, তাতেই শিলমোহর দিচ্ছে। তার যুক্তি হিসাবে এটা অত্যন্ত দুর্বল, এটা হাইকোর্টে ধোপে টিকবে না। মাননীয় বিচারপতিরা পরের দিন 23 এপ্রিল আরও কাগজপত্র নিয়ে আসতে বলেছেন। চেপে ধরলেই সিবিআই অফিসারের এই মানে দুর্বল যুক্তি ধোপে টিকবে না, কারণ তাত্ত্বিক প্রশ্নের তাত্ত্বিক উত্তর যে উল্টোটা MIMB-কে চেয়ে পাঠানো হোক, একই উত্তর আসবে। যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলা যায়, অর্থাৎ হচ্ছে সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটাই তো বিষয়। স্যার, আমি আমার কর্মজীবনে বা তার আগেও ছাত্রজীবনে বা তারও আগে আমি কখনো দেখিনি, এই নজির আমার কাছে নেই, একজন সরকারি আধিকারিকের বদলির বিরুদ্ধে এতজন মানুষ রাস্তায় নেমে আসছেন। মানুষ আপনাকে ভালোবাসেন, এবং শুধুমাত্র একজন আধিকারিক হিসেবে ভালোবাসেন না, মানুষ তাদের একজন জনদরদি একজন সরকারি আধিকারিক হিসেবে ভালোবাসেন। পাবলিক সার্ভেন্ট কথাটা আমি ঠিক এখানে ব্যবহার করতে চাইছি না। তাদের উদ্দেশ্যে, সেই জনতার উদ্দেশ্যে, আমার চ্যানেলের লক্ষাধিক মানুষ আপনার কথা এর আগে বহুবার শুনেছেন, তাদের উদ্দেশ্যে ডক্টর সুবর্ণ গোস্বামীর বক্তব্য দিয়ে আজকের এপিসোড শেষ করব। দেখুন, আমাদের এই সিস্টেম, আমি যেটা মনে করি, এই যে ধরুন আমি এই সমাজ থেকে, আমি অত্যন্ত বীরভূমের একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম, বেড়ে ওঠা, আমি মাধ্যমিক পাশ করেছি হেরিকেনের আলোতে। গ্রামের গরিব, একদম হচ্ছে যে গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। ফলে হচ্ছে যে ওই মাঠের আলপথে হেঁটে যেতাম স্কুল। আমাদের কোনো ইউনিফর্ম ছিল না স্কুলের, সিঙ্গি হাই স্কুল। আচ্ছা, সেই স্কুলে কোনো ইউনিফর্ম ছিল না, কোনো হচ্ছে যে ওই চটিও সবার জুটতো না খালি পায়ে। আমার বাবা অবশ্য চটি ব্যবস্থা করেছিল। আমার জন্ম হচ্ছে 1977-এ, অর্থাৎ হচ্ছে যে ওই ধরুন 1982-83 কথা বলছি। 92 সালে আমি মাধ্যমিক পরীক্ষা পাশ করি, তখনও আমার গ্রামের বৈদ্যুতিকরণ হয়নি। ফলে হচ্ছে যে ফ্যান কি জিনিস, ফ্রিজ কি জিনিস, এসি কি জিনিস, এসব জানতাম না। এখন সেই জায়গা থেকে যখন বড় হয়েছি, আমাদের একটা ছোটোবেলায় বড় হয়ে ডাক্তার হব, এইটা যখন বলতাম, তখন এইটাই ছিল যে হচ্ছে যে এই মানুষগুলোর সেবা করব। পরবর্তীকালে যখন শহরে এলাম, মেডিকেল কলেজে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পড়তে গেলাম, কলকাতা RG কর মেডিকেল কলেজে পড়াশোনা করলাম,
চাকরিতে গেলাম তখন এটা মাথাতেই ছিল যে টাকা রোজগার করার হাজার একটা উপায় আছে, ঠিক সেইটা আমার হচ্ছে যে আমার যেটুকু ভদ্রভাবে বেঁচে থাকা, রিসেন্টলি বেঁচে থাকা বলতে যাবো, হ্যাঁ আপনি আমার বাড়িতে এসেছেন, দেখেছেন আমার জীবনযাত্রা অতি সাধারণভাবে আমি থাকি। আমার ব্যক্তিগত কোনো গাড়ি নেই, আমার ব্যক্তিগত কোনো অন্য কোনো বিলাসিতা নেই, এটা একটি ভাড়া ফ্ল্যাটে আমি রয়েছি, আপনি দেখেছেন, একেবারেই তাই, এবং বিলাসবর্জিত, বিলাসবর্জিত অবশ্যই। ফলে এইটা আমার হচ্ছে যে আমার যে ভিতরে যে বিশ্বাস, যে মতাদর্শগত বিশ্বাস, সেইখান থেকে আমার হচ্ছে যে এটা করা যে বাহুল্য বর্জিত, বিলাসিতা বর্জিত জীবনযাপন, এবং হচ্ছে যতটা সম্ভব আবার দেশের যে মানুষ যাদের ট্যাক্সের পয়সায় আমি পড়াশোনা করলাম, আমি তো কিছুটা আলোকিত হয়েছি, ঠিক বলে হচ্ছে যে যাদের আলোকিত করতে পারে নিয়ে সমাজ, এই সিস্টেম, তাদের পাশে যতটুকু করা যায় সেই জন্য প্রথম থেকেই ঠিক করেছিলাম কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করব না, ফলে করিও নি। এবং হচ্ছে জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করব, তার কারণ আমি একটা দুটো সিদ্ধান্ত নেওয়া মানে আমি এই পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান জেলার হচ্ছে যে আমি জনস্বাস্থ্যে একটা দুটো ছোট সিদ্ধান্ত, ছোট ইন্টারভেনশন আমি হয়তো দেখা গেল যে 10,000 লোকের রোগ আটকেই দিলাম আমি। ঠিক এই কাজটা আমার ছিল যে প্রিভেন্টিভ হেলথ। আমার হচ্ছে যে আমরা ছোটবেলায় সোভিয়েত রাশিয়া দেখে বড় হয়েছি, কিউবা দেখে বড় হয়েছি, ফলে সোভিয়েত রাশিয়া হচ্ছে যে দেখেছি বিপ্লবের পরে কিভাবে তারা মহামারী নিয়ন্ত্রণ করেছে, কিভাবে তারা রোগ প্রতিরোধে জোর দিয়েছে, এবং হচ্ছে যে চীনকে দেখেছি, বাড়ির পাশে মানে প্রতিবেশী দেশ চীন, ফলে হচ্ছে সেখানে দেখেছি রোগ প্রতিরোধমূলক সরকার কিভাবে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে মানুষের স্বাস্থ্যের সূচকগুলোকে নিয়ে যায়। কিউবা ওইটুকু একটা দেশ, প্রতিদিন আমেরিকার কয়েকশো মিটারের দূরে, মানে আমেরিকার একদম হচ্ছে পরমাণু বোমা ছুটতে হবে না, 4টে পেটও ছুটলে ওখানে পৌঁছে যাবে মিয়ামি থেকে। ফলে সে বুকের সামনে দাঁড়িয়ে, আমেরিকার বুকের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে স্যাংশন, যেটা হচ্ছে যে আর্থিক নিষেধাজ্ঞা, সেটাকে উপেক্ষা করে ওইটুকু দেশ, আমরা যাদেরকে এখান থেকে চাল পাঠিয়েছি, ডাল পাঠিয়েছি, একটা সময় গেছে যে হচ্ছে তবে খেতে পেয়েছে, তবুও তারা মাথা না নুইয়ে লড়ে গেছে। এবং শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, গড় আয়ু থেকে শুরু করে সব কিছু আমেরিকার কাছেও ঈর্ষণীয়, ইউরোপের কাছে কোভিডের টিকা। ফলে যেটা হচ্ছে যে আমরা সেই মডেল কাজে লাগাবো, এই বলে আমি হচ্ছে যে অন্য সাবজেক্ট, টেকনিক্যাল সাবজেক্টে পড়বো না, হচ্ছে যে আমি জনস্বাস্থ্য নিয়েই পড়াশোনা করব, এটাই আমার টার্গেট ছিল, সেটাই করেছি। প্রথমে ডিপ্লোমা করেছি, তারপর মাস্টার্স করেছি, এবং সেটা সরকারি স্বাস্থ্যক্ষেত্রটাকে, চোখের রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে চোখের মনির মতো রক্ষা করব, সেটা দিয়ে সর্বাধিক সেবা মানুষের যা দেওয়া যায় সেটা দেবো এই থেকে। আর দ্বিতীয় যেটা বাকি, অত্যন্ত স্বাভাবিক, এখন অস্বাভাবিক হয়ে গেছে, কারণ হচ্ছে যে এমন সিস্টেমিক করাপশানে করে দিয়েছে, ফলে একটু কেউ কোনো সততা দেখলে মানুষ ইয়ে করে, তাকে আলাদা করে ব্যতিক্রমী দেখে, কিন্তু এটা তো হবার কথা না, এটাই তো স্বাভাবিক হবার কথা, অসততাটাই ব্যতিক্রমী হবার কথা ছিল। ঠিক ফলে আমরা যাদের দেখে বড় হয়েছি, আমরা হচ্ছে যে আমার মনে পড়ছে যে আমি যে আমলে চাকরি পেয়েছি 2004 সালে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যার সাদা ধুতি পাঞ্জাবিতে আজ অবধি কেউ একটা কালির ছিটে ফোঁটা পর্যন্ত লাগাতে পারিনি। সততার শিক্ষা তো আমরা তার কাছ থেকে পেয়েছি। তাকে কোনোদিন সততার প্রতীক বলে তার বাড়ির সামনে পাম এভিনিউয়ের দু কামরার বাইরে আমার যাওয়ার সুযোগ হয়েছে, তার বাড়িতে দু কামরার ওই ফ্ল্যাটে, ফলে উদ্বুদ্ধ হয়েছি। আমি মনে করি না যে আমি বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বা হচ্ছে যে বেশি মেধাসম্পন্ন, বা হচ্ছে যে বেশি অন্য কোনো দিক দিয়ে কিছু বেশি। বুদ্ধদেব ভট্টাচার্য যদি দু কামরার ইয়েতে শুধুমাত্র বইপত্র নিয়ে থাকতেন, আমিও এই বইপত্রের মাঝে এখানে জীবন কাটিয়ে দিতে পারি। তার জন্য অসততার করবার কোনো প্রয়োজন হয় না। যারা অসততার মধ্যে দিয়ে, যারা স্করপিও ছাড়া যাদের চড়ে না, যারা এসি ছাড়া থাকতে পারে না, তাদের কথা আলাদা। কিন্তু আমি যে আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, এটা আমার কাছে আমার মনে হয় একটা ডিসেন্ট চাকরি। হ্যাঁ, আমার অধিকার বঞ্চিত, আমাকে দিয়ে দিচ্ছে না, 100 বার আমি তার জন্য লড়াই করব, সেটা আমার অধিকার, হক, সেটা নিয়ে আমি লড়াই করবো। আমার বঞ্চনা, আমাকে যদি অন্যায়ভাবে দার্জিলিং বদলি করা হয় তার জন্য আমি লড়াই করব, কিন্তু হচ্ছে আমি কাজের জন্য। আমি তো যেদিন ওই যে ঘূর্ণিঝড় হলো, কি যেন নাম, 2009 সালে আয়লার পরের দিন হচ্ছে যে 25শে মে আয়লা হয়েছিল, পরের দিন 27শে মে
প্রথম মেডিকেল টিম নিয়ে আমি ছুটেছিলাম গোসাবা বাসন্তী, 1 মাস ধরে আমরা প্রায় সেই সময় বুদ্ধবাবু সেই সময় টোটো করে ব্যাটারি চালিত রিক্সায় করে ধুতি পরে সেই চটি পরে তিনি পৌঁছেছিলেন। স্যার এক্ষেত্রে আমি আপনাকে একটু ডিফার করছি, একটা লাইটার নোটে আমাদের আলোচনাটা শেষ হোক। আমাদের প্রত্যেকেই আমরা ভারাক্রান্ত, কারণ ব্যক্তিগতভাবে আমি একজন অভিভাবক তুল্য একজন মানুষকে বর্ধমান থেকে তিনি চলে যাচ্ছেন, দক্ষিণবঙ্গ থেকে তিনি চলে যাচ্ছেন, এটা ব্যক্তিগতভাবে আমার একটা অত্যন্ত লস। যদিও আবেগপ্রবণ হয়ে ইন্টারভিউয়ের চেয়ারে বসে কথা বলা ঠিক না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া এই স্পেসটুকু এই ফ্রিডমটুকু আমি নিচ্ছি, এটা আমি এনজয় করছি। স্যার মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর কথা আপনি একবারও বললেন না। তিনিও তো অত্যন্ত স্বাস্থ্য সচেতন একজন মহিলা। রাস্তায় যেভাবে ইংল্যান্ডের রাস্তায় যেভাবে জগিং করছেন, পিছনের দিকে জগিং করছেন, সামনের দিকে জগিং করছেন, যারা অনুষদ যারা পারিষদ যারা জগিং করছেন না তাদেরকে ধমকাচ্ছেন, আপনার টেক? না ম্যাডাম তো অপারেশনও করেন, ফলে হচ্ছে আমি সার্জিক্যাল লাইনে পড়াশোনা করি না, এই বিষয়ে আমার কথাবার্তা বলাটা উচিত ওয়াইজ হবে না। সার্জারির লাইন, কোনো সার্জেন হয়তো এটা বলতে পারবেন। আবার স্পেস টেস্ট নিয়েও পড়াশোনা করছেন, ফলে আমার মনে হয় যে আমি অনেক কম জানি। ম্যাডাম অনেকগুলো বই লিখেছেন, প্রায় 130টা পড়েছেন। কথাঞ্জলি পড়ার আমার সৌভাগ্য হয়েছিল, সৌভাগ্যই বলবো, আমি অন্য কিছু বলবো না। কথাঞ্জলি পড়ে আমি যার পর নাই চমৎকৃত হয়েছি, এটুকু বলতে পারি। ফলে ওই রকম বিদগ্ধ মানুষের সম্পর্কে কিছু বলা আমার ধৃষ্টতা হবে। আপনারা শুনলেন ডক্টর সুবর্ণ গোস্বামী। এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। তার দার্জিলিংয়ের ব্যাকপ্যাক কিন্তু গোছানো চলছে, কিন্তু আইনি লড়াইও চলছে, এবং স্যারের লড়াইয়ের সঙ্গে আমরা শেষ পর্যন্ত আছি। যেমন অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত একদম শুরু থেকে আমরা ছিলাম, একদম শেষ পর্যন্ত আমরা আছি চোখে চোখ রেখে, চিৎকার না করে চোখে চোখ রেখে আমরা আছি, আমরা থাকবো, এবং আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।